আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনি যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছেন, তার মানে আমি নিশ্চিত যে আপনি এয়ারড্রপ সম্পর্কে জানতে চান। আপনি যদি এয়ারড্রপ সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে চান, তবে অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন নাও হয়ে থাকেন, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট চেক করে সেখান থেকে আপনি চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে চান, তবে আপনাকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করা দরকার। আপনি যদি এয়ারড্রপ সম্পর্কে জানতে চান, তবে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে হোয়াট ইজ এয়ারড্রপ, এয়ারড্রপ কি। এয়ারড্রপস মূলত ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে কয়েন বা টোকেন অফারের আরেকটি নাম। তাহলে আমরা এয়ারড্রপ কি এর সংজ্ঞা থেকে জানতে পারতেছি, এয়ারড্রপের সব কিছু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এবং এর ভিতরে আছে কয়েন এবং টোকেন। আমি আপনাদেরকে একটা বিষয় নোটিস করানোর ট্রাই করব। হোয়াইট বর্ডার দেওয়া বক্সের ভিতরে যে টেক্সটগুলোকে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দিয়ে মার্ক করা আছে, এই টেক্সটগুলোকে আপনারা একটু আপনাদের মাথায় রাখার ট্রাই করবেন, তাহলে আপনাদের পরবর্তী স্লাইডগুলো বুঝতে সুবিধা হবে। এরপর বলতেছে ক্রিপ্টো এয়ারড্রপস একটি ব্লকচেইন প্রকল্প, অর্থাৎ এটি হচ্ছে একটি ব্লকচেইন প্রকল্প যা ক্রিপ্টো সম্প্রদায়ের মধ্যে ফ্রি কয়েন বা টোকেন বিতরণ করে। এই টোকেন বা কয়েন আমাদের মাঝে বন্টন করে দেয়, ফলে এই টোকেন বা কয়েন আমরা এক্সচেঞ্জ করে বিকাশে টাকা নিই। মূলত এইভাবেই আমাদের ইনকামটা হয়। তো এয়ারড্রপের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারতেছি, এয়ারড্রপস থেকে মূলত আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি পেয়ে থাকি। সেগুলো কীভাবে পেয়ে থাকি টোকেন এবং কয়েন হিসেবে, অর্থাৎ এয়ারড্রপস থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের কয়েন এবং টোকেন দেওয়া হয়। এরপর আমরা সেই কয়েন বা টোকেনগুলোকে বিক্রি করে আমাদের বিকাশে বা নগদে পেমেন্টটা রিসিভ করি। এর পরের স্লাইডটি হচ্ছে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি কী। ব্লকচেইন ব্যবহার করে এক ধরনের ডিসেন্ট্রালাইজড ডিজিটাল মানি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এখানে ডিসেন্ট্রালাইজড টেক্সটটিকে রেড কালার দিয়ে মার্ক করা আছে। আর ব্লকচেইন বিষয়টা কি আমরা একটু পরে সেটা সম্পর্কে জানতেছি, তবে তার আগে আমাদেরকে বুঝতে হবে ডিসেন্ট্রালাইজড ডিজিটাল মানি এর অর্থটা কি। তো আমরা আমাদের রিয়েল লাইফে বাংলাদেশে কারেন্সি হিসেবে টাকা ইউজ করি। আমরা যারা বাংলাদেশি তারা কারেন্সি হিসেবে বা মুদ্রা হিসেবে টাকা ইউজ করে থাকি। আমাদের মুদ্রার বা কারেন্সির নাম হচ্ছে টাকা। সেমভাবে আমেরিকান যে কারেন্সি সেটার নাম হচ্ছে ইউএস ডলার, ইন্ডিয়ান যে কারেন্সি সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান রুপি। এরপর হচ্ছে রাশিয়ানের যে কারেন্সি সেটা হচ্ছে রাশিয়ান রুবল। এই কারেন্সিগুলোর কিন্তু একটা নিয়ন্ত্রক সংস্থা আছে। বাংলাদেশি যে টাকাটা আছে এই টাকাটা নিয়ন্ত্রণ করে থাকে বাংলাদেশ জাতীয় ব্যাংক। অর্থাৎ বাজারে কত টাকা নোট থাকবে কিংবা কত টাকার নোট কী পরিমাণে থাকবে এবং কত টাকা ছাপানো হবে, এটা কিন্তু পুরোটাই ডিসাইড করে ন্যাশনাল ব্যাংক। আমাদের বাংলাদেশি টাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বাংলাদেশ ব্যাংকের উপর। ইউএসএ যে ডলার আছে, ইউএস ডলার ইউএস ন্যাশনাল ব্যাংক নিয়ন্ত্রণ করে। ইন্ডিয়ান যে রুপি সেটা নিয়ন্ত্রণ করে ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাংক। এরপর হচ্ছে রাশিয়ান যে রুবল এটা নিয়ন্ত্রণ করে রাশিয়ান ন্যাশনাল ব্যাংক। অর্থাৎ আমাদের এই কারেন্সিগুলো অবশ্যই কারো না কারো দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। এই যে কারেন্সিগুলো নিয়ন্ত্রিত হচ্ছে বা এই কারেন্সিগুলোকে কেউ একজন বা কোনো একটা ব্যাংক নিয়ন্ত্রণ করতেছে, এই কারেন্সিগুলোকে বলা হয় সেন্ট্রালাইজড কারেন্সি, অর্থাৎ এগুলোর নিয়ন্ত্রক আছে কিংবা এগুলো কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমাদের যে টাকা কিংবা রাশিয়ান যে রুবল, আমেরিকান যে ইউএস ডলার, ইন্ডিয়ান যে রুপি, এইগুলোকে বলা হচ্ছে, প্রত্যেকটা দেশের কারেন্সিকে বলা হয় সেন্ট্রালাইজড কারেন্সি বা সেন্ট্রালাইজড মানি, অর্থাৎ যেগুলো কোনো না কোনোভাবে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কিংবা সে দেশের জাতীয় ব্যাংক বা ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত। তো এই সেন্ট্রালাইজড কথাটির বিপরীত কথাটি হচ্ছে ডিসেন্ট্রালাইজড। তো ডিসেন্ট্রালাইজড কথাটির মানে হচ্ছে যেটার উপর কারো কোনো ধরনের কোনো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। তো টাকা বা কারেন্সি কিংবা ডলার কিংবা আপনি কারেন্সি যেটাই বলেন না কেন, প্রত্যেকটা কারেন্সি কিংবা প্রত্যেকটা ফিজিক্যাল মানির বা অ্যানালগ যে মানিটা আমরা ইউজ করে থাকি আমাদের হাতে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেটা এক্সিস্ট করে আমরা এক্সচেঞ্জ করতে পারি, হাত দিয়ে ছুঁতে পারি, এটা হচ্ছে অ্যানালগ কারেন্সি। এই অ্যানালগ কারেন্সির ডিজিটাল ভার্সন হচ্ছে ডিজিটাল কারেন্সি বা ডিজিটাল মানি, যেটাকে বলা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আর এই ক্রিপ্টোকারেন্সি হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড কারেন্সির বিষয়টা হচ্ছে এমন যে এটা নিজের মতো করে চলে, এটার উপর কারো কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই। ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক হিসেবে ইউজ করে থাকে ব্লকচেইন। আর ব্লকচেইন কি সেটা আমরা একটু পরে জানতেছি। এরপরে বলতেছে যা অনলাইনে সেবা বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে এক্সচেঞ্জ কিংবা লেনদেন সেটা অনলাইনের মধ্যে সীমাবদ্ধ আছে, বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিস বাইসেলের মধ্যে। এখন পর্যন্ত আমরা ক্রিপ্টোকারেন্সির ফিজিক্যাল ওয়ার্ল্ডে ইউজএবিলিটি খুব একটা দেখতেছি না, কারণ এটা খুব একটা অ্যাভেলেবেল না। ফিজিক্যাল ওয়ার্ল্ডে এটার অ্যাভেলেবিলিটি অনেক কম। অনলাইনে এর ব্যবহার অনেক বেশি দেখা যায়, মানুষ এর অনেক বেশি ব্যবহার করে থাকে অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে কিংবা সার্ভিস পারচেসের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি অ্যাকসেপ্ট করা হয়। বলা
হচ্ছে এক ধরনের শক্তিশালী ক্রিপ্টোগ্রাফি। এসব ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত থাকার ফলে অনলাইনে ঝুঁকিবিহীন লেনদেন করা সম্ভব হয়ে ওঠে। এখন আমরা জানবো হোয়াট ইজ ব্লকচেন বা ব্লকচেন কি। এটি একটি ডিজিটাল পাবলিক লেজার রেকর্ড বুক, যাতে প্রতিটি লেনদেনকে ছোট ছোট ব্লকের আকারে একটির পর আরেকটি সংযুক্ত করে চেইন আকারে রেকর্ড করা হয়। সেই জন্য এটিকে ব্লকচেন প্রযুক্তি বা ব্লকচেন টেকনোলজি বলা হয়। আপনি আমাকে ক্রিপ্টোকারেন্সি হিসেবে বিটকয়েন সেন্ড করতেছেন, আমি সেটাকে রিসিভ করতেছি। এই যেভাবে ক্রিপ্টোকারেন্সিটা আপনার কাছ থেকে আমার এখানে আসলো বা আপনার ওয়ালেট থেকে আমার ওয়ালেটে ট্রান্সফার হইলো, এই যে প্রসেসটা যে কমপ্লিট করলো, যে চেইনটা, সেটাকে বলা হচ্ছে ব্লকচেন। ক্রিপ্টোকারেন্সির প্রত্যেকটা ট্রানজ্যাকশন বা প্রত্যেকটা লেনদেন ছোটো ছোটো ব্লকের আকারে একটির পর আরেকটি সংযুক্ত হয়। ছোটো ছোটো ব্লকের আকারে এটা তৈরি হয়। যেমনটা আপনি যদি মহিলাদের চেন দেখে থাকেন, গলার যে চেন বা শিকল যদি আপনি দেখে থাকেন, দেখবেন যে ছোটো ছোটো ব্লকের আকারে একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়, একটা পরিপূর্ণ চেইন তৈরি করে। ক্রিপ্টোকারেন্সির লেনদেনটা অনেকটা সেরকম। এটাতে অনেকগুলো ছোটো ছোটো ব্লক আকারে একটা চেইন তৈরি হয়, যার ফলে এটাকে বলা হয় ব্লকচেন টেকনোলজি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। ব্লকচেন হচ্ছে এমন একটা জিনিস যেটা ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো যে কয়েন বা টোকেনগুলো আছে ব্যবহার করে, এবং ক্রিপ্টো বা টোকেনগুলো এই চেইনটাকে বা এই নেটওয়ার্কটাকে ব্যবহার করে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে বা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর হয়। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে হোয়াট ইজ কয়েন। আমরা এতক্ষণ পর্যন্ত কয়েন এবং টোকেন সম্পর্কে অনেকগুলো কথা বলে ফেলছি, বারবার কয়েন এবং টোকেন ওয়ার্ডটি চলে আসতেছিল। এখন আমরা জানবো কয়েন কি। তো কয়েন সম্পর্কে বলতে গিয়ে এখানে বলা হচ্ছে কয়েন হলো ডিজিটাল সম্পদ যা তাদের নিজস্ব ব্লকচেনের নেটিভ। তো এখানে আমাদের এই বিষয়টা বুঝতে হবে ব্লকচেনের নেটিভ কথাটির মানে কি। ক্রিপ্টোকারেন্সি যে কারেন্সিটা আছে এটাকে কয়েন বলা হয়ে থাকে। আর কয়েন হচ্ছে ব্লকচেনের নিজস্ব নেটিভ। নেটিভ বলতে বলা হচ্ছে যে নেটওয়ার্ক, আমি যে নেটওয়ার্কের কথাগুলো বললাম, আমি তো একটু আগে বললাম যে ব্লকচেন হচ্ছে একটা নেটওয়ার্ক। ব্লকচেনের নিজস্ব সম্পদ হচ্ছে কয়েন। তারা স্বাধীন এবং তাদের নিজস্ব নেটওয়ার্ক কাজ করে। যেহেতু ব্লকচেনের নিজস্ব নেটিভ হচ্ছে কয়েন, তাহলে কয়েন অবশ্যই নেটওয়ার্ক হিসেবে বা ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য তার নিজস্ব ব্লকচেন ইউজ করবে, এটাই স্বাভাবিক। তো এটাই বলা হচ্ছে এখানে। বিটকয়েন বা বিটিসি, ইথেরিয়াম বা ইটিএইচ, এরপর সে মনেরো কিংবা এক্সেমার হলো কয়েনের উদাহরণ। এই কয়েনগুলি তাদের নিজস্ব স্বাধীন লেজারে বিদ্যমান এবং পাঠানো বা গ্রহণ বা প্রক্রিয়া করা যেতে পারে। তাহলে কয়েন সম্পর্কে জানতে গিয়ে যেটা জানতে পারলাম, একদম সহজ ভাষায় যদি বলি তাহলে সেটা হচ্ছে কয়েন হচ্ছে ব্লকচেনের নিজস্ব নেটিভ। ব্লকচেনের নিজস্ব সম্পদ হচ্ছে কয়েন। আর এই কয়েন যেহেতু ব্লকচেনের নিজস্ব কয়েন, সুতরাং কয়েন ট্রানজ্যাকশন করার সময় তার নিজস্ব চেইন বা নেটওয়ার্ক ইউজ করে থাকে। টোকেন বলতে কী বোঝায়? একটি টোকেন বলতে বিটকয়েন ব্যতীত অন্য কোনো ক্রিপ্টো অ্যাসেট এবং কিছুটা কম পরিমাণে ইথেরিয়াম বোঝাতে পারে। এটির অল্ট কয়েন বা অল্টারনেটিভ কয়েনের অনুরূপ অর্থ রয়েছে। সম্ভবত ক্রিপ্টো শিল্পের মধ্যে টোকেনের সবচেয়ে বেশি ব্যবহৃত অর্থ হলো একটি ক্রিপ্টো অ্যাসেট যা ব্লকচেনের একটি নন নেটিভ টোকেন। তো টোকেন এই বিষয়টা এখানে বুঝতে গেলে একটু কঠিন লাগতেছে, আমি আপনাদেরকে সহজভাবে বলতেছি। সেটা হচ্ছে কয়েন হচ্ছে ব্লকচেনের নিজস্ব নেটিভ, টোকেন ব্লকচেনের নিজস্ব নেটিভ না। এটা থার্ড পার্টি দ্বারা লঞ্চ করা হয় কিংবা থার্ড পার্টি দ্বারা প্রোভাইড করা হয় বা থার্ড পার্টি দ্বারা মার্কেটে এস্টাবলিশ করা হয়। জাস্ট ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য ব্লকচেনের সঙ্গে ওই নির্দিষ্ট কোম্পানিটা যে টোকেনটাকে মার্কেটে লঞ্চ করছে সেটাকে ক্রিপ্টো মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য একটা নির্দিষ্ট ব্লকচেনের সঙ্গে কোলাবোরেট করতে হয়। তখন সেই কোম্পানিটা কী করে, একটা নির্দিষ্ট ব্লকচেনের সঙ্গে কোলাবোরেট করে এবং কোলাবোরেট করে তাদেরকে বলে যে আমরা একটা মার্কেটে টোকেন লঞ্চ করছি, দেখো এই টোকেনটা সাপ্লাই হচ্ছে এতগুলা, তুমি কি তোমার ব্লকচেন বা তোমার নেটওয়ার্কটা আমাদের এই টোকেনটাকে ইউজ করতে দিবা ট্রানজ্যাকশন কমপ্লিট করার জন্য। এটাই মূলত এখানে ঘটতেছে। একটা নির্দিষ্ট কোম্পানি বা আপনি চাইলে একটা টোকেন তৈরি করতে পারেন, এরপর হচ্ছে আপনি টোকেনটাকে মার্কেটে লঞ্চ করতে পারেন, এরপর আপনি একটা ব্লকচেনের সঙ্গে কোলাবোরেট করতে পারেন। আপনি একটা ব্লকচেনকে বলতে পারেন, দেখো আমার এই টোকেনটা আমি মার্কেটে লঞ্চ করছি, এটা সাপ্লাই হচ্ছে এতগুলা ইউজার আছে এবং এই টোকেনটার ভ্যালু হচ্ছে ভলিউম এরকম, ট্রেড ভলিউম এরকম, বাইসেল হচ্ছে এরকম। এরপর যদি সে ব্লকচেন মনে করে যে না তোমার টোকেনটার হাইপ ওকে আছে, তখন সে তোমাকে তোমার টোকেনটাকে তার ব্লকচেন ইউজ করে বা তার নেটওয়ার্কটা ইউজ করে ট্রানজ্যাকশন কমপ্লিট করতে দিবে। টোকেন হচ্ছে থার্ড পার্টি কর্তৃক লঞ্চকৃত কোনো একটা প্রজেক্টের আউটপুট, যেটা ব্লকচেনের বা নেটওয়ার্কের নিজস্ব কোনো অ্যাসেট না, যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে যে কোম্পানি বা যে এজেন্সিটা সেই টোকেনটাকে লঞ্চ করছে তার উপর। এই টোকেনটি শুধুমাত্র ব্লকচেনকে ইউজ করে থাকে ট্রানজ্যাকশন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করার জন্য। এরপর হচ্ছে হোয়াট ইজ এক্সচেঞ্জার। এক্সচেঞ্জার কি? এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের ক্রিপ্টো কিনতে এবং বিক্রি করতে পারবেন।
পপুলার এক্সচেঞ্জারের মধ্যে হচ্ছে বাইন্যান্স, ক্রাকেন, কয়েনবেস, এরপর হচ্ছে বাইবিট, যেগুলো বাইবিট এখন অনেক বেশি জনপ্রিয় হয়ে যাইতেছে দিন দিন। আপনি যে বিকাশ এবং নগদ ব্যবহার করে থাকেন, এই বিকাশ এবং নগদ হচ্ছে একটা ওয়ালেট, কিংবা আপনি এটাকে এক্সচেঞ্জারও বলতে পারেন, কারণ আপনি আপনার টাকাটাকে বিকাশে বা নগদে রাখতে পারেন একটা অ্যামাউন্ট হিসেবে। এক্সচেঞ্জার এবং ওয়ালেটের মধ্যে কিছুটা পার্থক্য আছে, তবে সেটা আপনাদের না জানলেও চলবে। জাস্ট এতটুকু আইডিয়া নেন যে আমরা যে বিকাশ এবং নগদ রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করে থাকি বা রিয়েল লাইফে ইউজ করে থাকি, সেটা হচ্ছে এক ধরনের এক্সচেঞ্জার। বিকাশ বা নগদে আপনি টাকা ডিপোজিট করতে পারেন, টাকা ঢুকাইতে পারেন, কিংবা টাকা রাখতে পারেন। এরপর আপনি চাইলে সেম একজন বিকাশ ব্যবহারকারী কিংবা নগদ ব্যবহারকারীকে টাকাটা ট্রান্সফার করতে পারেন। ক্রিপ্টোকারেন্সির ভাষায় বিভিন্ন ধরনের কয়েন বা টোকেন স্টোর করে রাখতে পারবেন। এক কথায় বলতে গেলে যেখানে আপনি আপনার ক্রিপ্টোকারেন্সি হিসেবে টোকেন বা কয়েন রাখবেন এবং এরপর সেগুলোকে বিক্রি করবেন অথবা কিনবেন, এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জার। এরপর হচ্ছে হাউ দে গিভ আস টোকেন অর কয়েন। যারা এয়ারড্রপগুলো লঞ্চ করে মার্কেটে, তারা আমাদেরকে কীভাবে টোকেনটা দেয় কিংবা টোকেনটা প্রদান করে থাকে। এক কথা যদি বলতে যাই, সেটা হচ্ছে পেমেন্ট রিসিভ। আমরা কীভাবে তাদের কাছ থেকে পেমেন্টটা রিসিভ করব। তো তারা যখন একটা নির্দিষ্ট সময় পর আমাদেরকে জানায় দেয় যে তোমরা যারা আমাদের টোকেন বা কয়েনটা কালেক্ট করছো, তারা এখন উইথড্র করে নাও। বাইন্যান্স, ক্রাকেন, কয়েনবেস, বাইবিট, এরপর ডট ডট ডট, যে কোনো এক্সচেঞ্জারের কথা তারা বলতে পারে যে দেখো আমাদের কয়েনটা তোমরা যারা এই নির্দিষ্ট সময় পর্যন্ত মাইনিং করছো, তোমরা যারা আমাদের এই কয়েনটাকে নির্দিষ্ট সময় পর্যন্ত মাইনিং করছো, তারা কয়েনটাকে উইথড্র করে নাও। কোথায় উইথড্র করবা? আমরা বলতেছি যে আমরা বাইবিট বা বাইন্যান্স কিংবা ক্রাকেন, কয়েনবেসের সঙ্গে কোলাবোরেট করছি। তোমরা যদি বাইন্যান্স, ক্রাকেন কিংবা কয়েনবেসের মধ্যে যাও কিংবা ক্লেম অপশনে ক্লিক করো, করার পর তুমি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছো, ওই অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করো। করার পর যে কয়েনটা মাইনিং করছো বা এয়ারড্রপিং করছো, সেটাকে ট্রান্সফার করে নাও। তারা আমাদেরকে কয়েন বা টোকেনটাকে বিভিন্ন এক্সচেঞ্জার বা ওয়ালেটের মধ্যে দিয়ে থাকে। তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আপনাদেরকে অবশ্যই বাইন্যান্স, ক্রাকেন, কয়েনবেস, বাইবিট এরকম আরও অনেকগুলো এক্সচেঞ্জার বা ওয়ালেট আছে, সেই অ্যাকাউন্টগুলোকে রেডি করে রাখতে হবে। এই পুরো বিষয়টির সারসংক্ষেপ হচ্ছে এটা, আপনাদেরকে পেমেন্ট করা হবে বিভিন্ন ধরনের ওয়ালেটে বা এক্সচেঞ্জারে, সেটা হতে পারে বাইন্যান্স, ক্রাকেন, কয়েনবেস। সুতরাং আপনাদেরকে অবশ্যই এই এক্সচেঞ্জার বা ওয়ালেটগুলোর মধ্যে অ্যাকাউন্ট রেডি করে রাখতে হবে। এরপর হচ্ছে হোয়াট আই উইল নিড ফর ওয়ার্ক, অর্থাৎ কাজের জন্য কি কি লাগবে। তো কাজের জন্য খুব বেশি কিছু লাগবে না। আপনার হাতে থাকা যে মোবাইলটি আছে, যেটা দিয়ে আপনি ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, সেই মোবাইলটি হইলেই হবে। আপনার কাছে যদি পিসি থাকে তাহলেও হবে, আপনার কাছে যদি ল্যাপটপ থাকে তাহলেও হবে। অর্থাৎ আপনার যে কোনো একটা ডিভাইস থাকলেই হবে, সেটা হইতে পারে মোবাইল অথবা পিসি অথবা ল্যাপটপ, যে কোনো একটা ডিভাইস থাকলেই হবে। এরপর যে বিষয়টা, সেটা হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্ট। এয়ারড্রপের কাজ করতে গেলে আপনার অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে। আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ছাড়া এয়ারড্রপের কাজ করতেই পারবেন না। আপনি আগে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, এরপর নিচে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট। এয়ারড্রপের কাজ করতে গেলে আপনার অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে। সুতরাং আপনি অবশ্যই একটা টুইটার অ্যাকাউন্ট খুলে রাখবেন। 4 নম্বর হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। আপনি যেহেতু ইউটিউবে আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে আমি নিশ্চিত যে আপনার কাছে একটা জিমেল অ্যাকাউন্ট আছে। আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট না থাকলে আপনি আমার ইউটিউব ভিডিওটা দেখতে পারতেন না। তো আপনার হাতে যে জিমেল অ্যাকাউন্টটা আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা থাকলেও হবে। আর জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন সবসময় হয় না, তবে জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন আপনার অবশ্যই পড়বে, কেননা আপনাকে টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, বাইন্যান্স বা বিভিন্ন ধরনের যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলোতে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট দরকার পড়বে। 5 নম্বরে হচ্ছে এক্সচেঞ্জার অ্যাকাউন্ট। এক্সচেঞ্জার মাস্ট, কারণ আপনি যদি কাজ করেন, কাজ করার পরে পেমেন্টটা রিসিভ করতে না পারেন, তাহলে তো কাজ করে আপনার কোনো লাভ হইল না। সুতরাং আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার এবং ওয়ালেট অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। এরপর হচ্ছে হাউ মাচ টাইম দে টেক ফর পেমেন্ট, কত দিনের মধ্যে তারা পেমেন্ট করে থাকে। অ্যাভারেজ একটা প্রজেক্ট 2 থেকে 3 মাসের মধ্যে পেমেন্ট করে দেয়। আপনি কাজ করে যাবেন, যেদিন পেমেন্ট করবে আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে জানাই দিব। তাই অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন দিবেন। যেহেতু আপনাকে টেলিগ্রামে কাউকে না কাউকে ফলো করতে হবে, আপনি যেহেতু আমার ভিডিওটাকে এত দূর পর্যন্ত দেখছেন, আমাকে অবশ্যই বা আমার এই ভিডিওটাকে জাজ করতে পারবেন। ভিডিওটা দেখার পর বা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে না, আমি 0.1% হলেও বেনিফিটেড হয়েছি, ইন ফিউচার 0.1% বা 1% বেনিফিটেড হওয়ার চান্স আছে, তাহলে অবশ্যই নিচে থাকা লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন দিবেন। কারণ টেলিগ্রাম গ্রুপের আপডেট ছাড়া বা প্রজেক্টের আপডেট ছাড়া আপনি কখনোই
এয়ারড্রপ বা মাইনিংয়ের কাজ করতে পারবেন না। একটা প্রজেক্ট কখন আসবে কখন যাবে আপনি কোনো কিছুই বলতে পারবেন না যদি না আপনি টেলিগ্রামে কাউকে ফলো না করে থাকেন। তো এখানে বলা হচ্ছে অ্যাভারেজ একটা প্রজেক্ট 2 থেকে 3 মাসের মধ্যে পেমেন্ট করে। আমি যদি আপনাদেরকে সহজভাবে বোঝানোর ট্রাই করি, তাহলে আপনি যদি আজকে একটা এয়ারড্রপে জয়েন করেন, কোম্পানিটা এয়ারড্রপ লঞ্চ করছে গতকালকে, আপনি এয়ারড্রপে জয়েন হয়েছেন আজকে, আপনি আইডিয়া করে নেবেন যে এয়ারড্রপ বা এই যে প্রজেক্টটা আছে বা আপনি যে এয়ারড্রপিং বা মাইনিংটা করতেছেন এটার আউটপুট আপনি আজ থেকে 2 থেকে 3 মাস পরে পাবেন। অ্যাভারেজ একটা করে এয়ারড্রপ বা একটা করে মাইনিং প্রজেক্ট 2 থেকে 3 মাস পরে আমাদেরকে আউটপুট দিয়ে থাকে। তবে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন কোম্পানির প্রজেক্টের ধরন অনুযায়ী এই টাইমটা কম বেশি হয়। অনেক প্রজেক্টের বিভিন্ন ধরনের ফেজ থাকে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, এভাবে ধাপে ধাপে অনেক কোম্পানি আছে যারা তাদের প্রজেক্টগুলোকে কন্টিনিউ করে থাকে দীর্ঘ সময় ধরে। ম্যাক্সিমাম বা 90% এয়ারড্রপ বা 90% মাইনিং প্রজেক্ট 2 থেকে 3 মাসের মধ্যে আমাদেরকে এক্সপেক্টেড আউটপুট দিয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এয়ারড্রপ থেকে আমরা পেমেন্ট 2 থেকে 3 মাস পরেই পেয়ে থাকি। এরপর হচ্ছে হাউ আই উইল ওয়ার্ক, আমি কিভাবে কাজ করব বা কিভাবে জয়েন করব। নিউ প্রজেক্ট আসার সাথে সাথে আমি আপনাদেরকে টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করে দেব, তাই অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, না হলে কখন কোন প্রজেক্ট আসবে আর যাবে কিছুই জানতে পারবেন না। আমি বারবার বলতেছি টেলিগ্রাম সব থেকে ইম্পর্টেন্ট, এবং আমাকে ফলো করতে হবে বিষয়টা এমন না, আপনি যে কোনো ইউটিউবারকে ফলো করতে পারেন যাকে আপনার ভালো লাগে। দেখবেন সেই ইউটিউবাররা আপনি ধরেন নতুন নতুন ভালো ভালো প্রজেক্টের লিঙ্ক শেয়ার করে থাকে বা ভালো ভালো এয়ারড্রপ প্রজেক্টের বা মাইনিং প্রজেক্টের লিঙ্ক শেয়ার করে থাকে এবং আপনাদেরকে বলে সেই এয়ারড্রপ বা মাইনিং প্রজেক্টগুলোতে জয়েন করতে। সুতরাং অবশ্যই টেলিগ্রামে যে কোনো ইউটিউবারের এয়ারড্রপ শেয়ার গ্রুপে জয়েন করবেন বা মাইনিং গ্রুপে জয়েন করবেন, তাহলে আপনি কোনো প্রজেক্ট মিস করবেন না। আরেকটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সম্ভবত এটাই, আপনি যদি টেলিগ্রাম ফলো না করেন তাহলে আপনি কখনো জানতেই পারবেন না যে আপনি 2 থেকে 3 মাস আগে যে প্রজেক্টটাতে কাজ করা স্টার্ট করছিলেন সেই প্রজেক্টটার পেমেন্ট টাইম কবে বা পেমেন্ট কবে দিচ্ছে। সুতরাং আপনাকে অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকতে হবে। ফাইনালি থ্যাংক ইউ, এবং আমি বলতে চাই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এগেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। এবং আর সে যে একটা কথা বলতেছি সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লেগে থাকে কিংবা আপনার কাছে মনে হয় যে না ভিডিওটা ইনফরমেটিভ ছিল এবং এই চ্যানেল থেকে ভবিষ্যতে বা ইন ফিউচার আমার বেনিফিটেড হওয়ার 1% চান্স আছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যেন নিত্য নতুন আপলোড দেওয়া ভিডিওগুলো নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর রেগুলার ফলো করার জন্য কিংবা নতুন নতুন ভালো ভালো মাইনিং বা এয়ারড্রপিং প্রজেক্টে জয়েন হওয়ার জন্য বা মিস না করার জন্য আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক কিংবা পিন কমেন্টে থাকা টেলিগ্রাম লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আমি সেখানে রেগুলার বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট শেয়ার করে থাকি আমার ইউজারদের সঙ্গে, তো আপনি চাইলে আমাদের একজন মেম্বার হতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।